আত্মপ্রকাশ করেই গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল। সব মতাদর্শীকে বিভাজনের ইতি টানার আশা। যদি গণপরিষদ নির্বাচন হয় তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে এই রাজনৈতিক দল আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। দুর্নীতি সব শেষ করছে, বের না হলে গতি নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা। জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো 1st, 2nd, 3rd, 4th করব। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা একটা ফলাফল প্রকাশ করতে চাই। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের কাজ প্রায় শেষ। বর্জ্য ফেলা বন্ধ না হলে নাব্যতা রক্ষা কঠিন, বলছে বন্দর কর্তৃপক্ষ। এবং ভিসার মেয়াদ শেষ হওয়া অভিবাসীদের ধরতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। বৈধতার সুযোগ পেতে কূটনৈতিক তৎপরতার আহ্বান প্রবাসীদের। স্বাগত। এখন সকালে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। রাজনীতিতে আত্মপ্রকাশ করেই জাতীয় নির্বাচন নয় গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল। তারুণ্য নির্ভর এই দল আগের সব মতাদর্শীকে বিভাজনের ইতি টেনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে। দলটির তরুণ নেতারা বলছেন, শীর্ষ নেতৃত্ব নির্বাচনে বিতর্ক উঠলেও এটি গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন তারা। এদিকে জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখার পাশাপাশি গণতন্ত্র বিকাশের স্বার্থেই নতুন দলের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। 24-এ অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। ছাত্র জনতার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর তৈরি হয় বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। সে প্রত্যাশাকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে নানা কর্মসূচি ও জনমত তৈরিতে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। প্ল্যাটফর্মটির নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা তরুণ নেতারা বলছেন, পূর্বের সকল মতাদর্শিক বিভাজনের ইতি টানতে চান তারা। আমরা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আছি, যেটাকে আমরা বলছি যে উত্তর মতাদর্শক যে একটা অবস্থান সেখানে আমরা আছি। সেখানে আমরা ডান বামের যে বিভাজন, সেই বিভাজন রেখাটি আমরা রাখতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের সামনে রেখেই নতুন দল গোছানোর কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তারুণ্য নির্ভর হওয়ায় এই দল রাজনীতিতে পুরনোদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা তার। রাজনৈতিক দলটি আগে আসবে, এরপরে এই রাজনৈতিক দলের নাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাবে, তখন মানুষ এই নাম নিয়ে আলোচনা করবে। আমরা বিশ্বাস করি অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে এই রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে যেটা আসতে যাচ্ছে, আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। তরুণদের সমন্বয়ে দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে চলছে নানামুখী আলোচনা। নেতা নির্বাচনে বিতর্ক উঠলেও সেটিকে দলের গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন সংগঠনটির মুখপাত্র। এই ধরনের একটা মাইল্ড প্রতিযোগিতাকে আমরা মনে করি যে এটা দল গঠনের জন্য এবং দলের ডেমোক্রেসিকে এস্টাবলিশ রাখার জন্য এটা ভালো। নাহিদ ইসলাম একদম সুনির্দিষ্টভাবে চলে আসছেন এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। কে বা কারা হচ্ছে বিভিন্ন পোস্টগুলোতে বসবেন, এটা শুধু সদস্য সচিবের ক্ষেত্রে না, এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমরা আসলে সকলের কাছ থেকে মতামতটা নেওয়ার চেষ্টা করব। দল গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে উল্লেখ করে নিজেদের নির্বাচনের প্রস্তুতির কথা বলেন সংগঠনটির সদস্য সচিব। জানান, গণপরিষদ নির্বাচন নিয়ে কাজ করবে নতুন দল। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় হতে পারে নির্বাচনী জোটও। নতুন একটি সংবিধানের প্রেক্ষাপটে এবং সেই সংবিধানকে কার্যত প্রণয়নের দায়িত্ব যে গণপরিষদের হাতে, সেই গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলছি। যদি গণপরিষদ নির্বাচন হয় তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক মানুষজনের সঙ্গে আমাদের হয়তো রাজনৈতিক জোটও হতে পারে। দেশের গণতন্ত্র বিকাশের স্বার্থেই ছাত্রদের দলের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুন দলের আদর্শিক ভিত্তি তৈরি করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল থেকে কেন্দ্রে ছাত্রদের বিকল্প নেতৃত্ব তৈরির পরামর্শ তার।
এই বিপ্লবের সফলতার জন্য ছাত্রদের নিরন্তর উপস্থিতি, নিরন্তর প্রেসার, নিরন্তর উপদেশনা এবং অবস্থান দরকার, প্রয়োজন। তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত লিডারশিপের বিকল্প লিডারশিপের অবস্থান তৈরি করা এটা খুবই কঠিন ব্যাপার। এটা রাজনৈতিক দলকে তার আদর্শিক দৃষ্টিভঙ্গি গোছাতে অনেক সময় লাগে। এটা তো এরকম না যে কোন ফাইয়া কোন, মানে বললাম আর হয়ে গেল। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটি এখনও অধরা রয়ে গেলেও নতুন দলের মাধ্যমে সকল স্তরে সাম্য প্রতিষ্ঠায় কাজ করার কথা জানান তরুণ নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি সব শেষ করছে, এ থেকে বের হতে না পারলে কোনো গতি নেই। রবিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় দেশের সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগাতে যে কোনো মূল্যে দুর্নীতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে রোববার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন হয় বার্ষিক সম্মেলনের প্রথম দিনের সমাপনী আয়োজন। 64 জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এই সম্মেলনে সরকারের উপদেষ্টা, নীতি নির্ধারক সহ শিক্ষার্থী প্রতিনিধির সাথে আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টারা জেলা প্রশাসকদের জুলাইয়ের অনুপ্রেরণা ও সংবিধান মোতাবেক কাজ করার আহ্বান জানান। বলেন, দেশকে স্থিতিশীল করতে মাঠ পর্যায়ের প্রশাসনকেই ভূমিকা রাখতে হবে। আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। কেউ কাউকে দোষারোপ করার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এত বড় স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেই সময়টা, যেই সুযোগটা তারা আমাদের সামনে হাজির করেছে, সেটা যেন আমরা সবাই খুব প্রপারলি ইউটিলাইজ করি। আমরা যেন এটা মনে রাখি, বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন অনুযায়ী আমরা হচ্ছি জনগণের সেবক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু আমরা যতটুকু সময়ে আছি, এটা কিছু পজিটিভ কাজ, কিছু ইতিবাচক কাজ করে যেতে চাই। উপদেষ্টাদের বক্তব্য শেষে প্রধান উপদেষ্টার হাতে অনুষ্ঠানের স্মারক উপহার তুলে দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, তবে সম্ভাবনাকে কাজে লাগাতে যে কোনো মূল্যে দুর্নীতি থেকে বেরিয়ে আসার তাগিদও দেন তিনি। বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ, আমরা যে জাতি হিসেবে আমাদের যে অবস্থান, একটা চমৎকার অবস্থান। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে। এ সময় সরকারি সেবাতে অনলাইনে সেবা প্রদানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চেষ্টা করব, কিন্তু হয়তো পরিষ্কারভাবে ধরতে পারবে না কোথায় কি হচ্ছে, কিন্তু এটাতে আমরা পারবো। এটাতে শুধু অনলাইন সার্ভিসটা প্রোভাইড করা, এটাতে সফল হলে দেখবে যে আরো উৎসব আসবে। বহু রকমের বুদ্ধি আছে। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। এদিকে এখন থেকে প্রতি মাসে জেলা প্রশাসকদের কাজের উপর র্যাঙ্কিং পদ্ধতি চালু করা হবে এবং তা নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করবো। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই। দেবরাজ দেব, এখন, ঢাকা। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর এবং কর্ণফুলী নদীর নাব্য রক্ষায় 4 কিলোমিটার এলাকায় 8টি খালের মুখ খনন এবং বর্জ্য অপসারণের কাজ শেষের পথে। এতে কর্ণফুলী নদীর বাকলিয়া ও নতুন ব্রিজ এলাকায় লাইটারের জাহাজ ও ফিশিং বোট সহজে চলাচল করায় প্রাণ ফিরেছে নদীর তীরবর্তী জনজীবনে। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হলেও নদীতে বর্জ্য পড়া রোধ করা না গেলে নাব্যতা রক্ষা কঠিন হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই দেশের লাইফলাইন চট্টগ্রাম বন্দরের জেটি, ইয়ার্ড এবং অন্যান্য স্থাপনার অবস্থান। তাই কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা করা বন্দর এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ প্রতিনিয়ত জোয়ারের পানির সাথে 60 লাখ নগরবাসীর ফেলা পলিথিন, প্লাস্টিক,
গৃহস্থালী ও পয়ঃবর্জ্য এসে পড়ছে নদীতে। ৩৭টি খাল দিয়ে প্রতিদিন প্রায় ২০০০ টন কঠিন বর্জ্য পড়ে ভরাট হচ্ছে এই নদী। এতে বাকুলিয়া ও নতুন ব্রিজ এলাকায় পলি জমে নদীর নাব্যতা কমায় ওই অংশে নৌযান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, আর বর্ষায় ডুবে যায় নগরী। এই প্রেক্ষাপটে ২০১৩ সালে ২২৯ কোটি টাকা ব্যয়ে মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠানকে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে অনভিজ্ঞতার কারণে অর্ধেক কাজ রেখেই চলে যায় ঠিকাদার। পরে ২০১৮ সালে সদরঘাট থেকে বাকুলিয়ার চর পর্যন্ত ড্রেজিং করতে ২৪২ কোটি টাকায় নৌবাহিনীকে কাজ দেয় বন্দর কর্তৃপক্ষ। সেই ব্যয় বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ কোটি টাকায়। ইতিমধ্যে ৫৫ লাখ ঘনমিটার বর্জ্য ও পলি খননের কাজ শেষ। তবে ৮টি খালের মুখে পলিথিন, প্লাস্টিক সহ ৭ মিটারের বর্জ্যের স্তর খনন করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমাদের এই প্রকল্পের অংশ হিসেবে যে তাদের যে বিভিন্ন জাহাজের যে চলাচল, সেই চলাচলটা নিশ্চিত করছি। সেই সাথে সাথে যে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য এবং অন্য বর্জ্য যেগুলো আসছে, সেই বর্জ্যগুলো সরানোর মাধ্যমেও আমরা আমাদের যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সহায়ক ভূমিকা পালন করছি। কর্ণফুলী নদীতে খননের কারণে বর্তমানে লাইটের জাহাজ, নোঙ্গর ও ফিশিং বোট নির্বিঘ্নে চলাচল করতে পারায় খুশি ব্যবসায়ী ও জেলেরা। কাদামাটি ছিল একদম ওই মধ্যের খাম্বা থেকে, জাহাজটা চলাফেরা এদিকে করতে পারতো না। এখন মাটি কাটার পরে এখন জাহাজটা হ্যাঙ্কার দিতে পারতেছে বা নৌজন ভালো হচ্ছে। বেশিরভাগ পলিথিন ছিল, পলিথিনে ভর্তি ছিল। এখন ড্রেজিং করার পর অনেক সফলতা আসছে। তবে নদীতে বর্জ্য পড়া রোধে কার্যকর ব্যবস্থা না নিলে সারা বছরই নিয়মিত ড্রেজিং করতে হবে। এক্ষেত্রে জোয়ারের পানি নগরীতে প্রবেশ ঠেকাতে সিডিএ বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণ করলেও সেগুলো যথেষ্ট প্রশস্ত নয় বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের। ড্রেজিং এর মাধ্যমে আমার পানির ফ্লোটা ঠিক রেখেছি। এটা শহরের ভিতরের অংশে যদি সিল ট্র্যাপের ব্যবস্থা করা হয়, তাহলে শহরে যেটা ওপেন, যেটা বর্জ্য প্লাস্টিক, পলিথিন এবং মানুষের ব্যবহৃত বর্জ্যসমূহ সরাসরি যদি নদীতে না আসে, তাহলে নদীর এই যে সিলট্রেশনের হার অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমাদের ড্রেজিংয়ের খরচও অনেক কমে আসবে। আগামী জুনের মধ্যে ড্রেজিং এর মাধ্যমে আরো ৭ লাখ ঘনমিটার মাটি তোলা হবে নদী থেকে। তবে নদীতে বর্জ্যের প্রবেশ আটকাতে গার্বেজ ট্র্যাপ নির্মাণের আহ্বান চট্টগ্রাম বন্দরের। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। জনশক্তি রপ্তানিতে শীর্ষ জেলা কুমিল্লায় চাহিদা বাড়ছে কারিগরি শিক্ষার। রেমিটেন্সের প্রবাহ বাড়াতে দক্ষ জনশক্তি নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রণোদনায় প্রশিক্ষিত করা হচ্ছে তরুণ শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ, ক্যামেরায় ছিলেন কামরুল ইসলাম। মাত্র ১২ টাকায় ভর্তি আর ৩ মাসে ৩৬ টাকা বেতনে দক্ষ জনশক্তি হিসেবে তৈরির সুযোগ পাচ্ছেন তরুণ তরুণীরা। কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়নের ১২টি ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রবাসে কর্মরত জনশক্তির বড় অংশই অদক্ষ। নানামুখী চ্যালেঞ্জে টিকতে না পেরে প্রতি বছর অনেক প্রবাসী দেশে ফিরে আসেন। তাই বহির্বিশ্বে জনশক্তি রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার বিষয়গুলো আমলে নিয়ে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত হচ্ছে সময় উপযোগী কোর্স। জরিপ বলছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষের ৬ মাসের মধ্যেই ১৫% শিক্ষার্থী বিদেশ গমন করেন। কোর্স সম্পন্নের পর অন্তত অর্ধেক শিক্ষার্থী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়। বাকিদের কর্মসংস্থান হয় দেশেই। অটোমোবাইল লেভেল 1-এর যে কাজগুলো করে আমরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করতে পারি এবং এভাবে কর্মসংস্থানের মাধ্যমে আমরা নিজেদের পরিবার এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। বিদেশে যেহেতু যাব, একজন স্কিল ওয়ার্কার হয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ইচ্ছে, হ্যাঁ, যাতে দেশের যাতে মান উৎপন্ন করতে পারে, রেমিটেন্স যোদ্ধা হতে পারে। ভালো কিছু পাইতেছি, আমরা শিখতে পারতেছি, যেটা আমাদেরকে ভবিষ্যতে অনেক এগিয়ে নিয়ে যাইব। বাইরে যাওয়ার পরে দক্ষতার সাথে আমরা কাজ দিতে পারবো এবং আমরা ভালো একটা উন্নত করতে পারবো। কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষায় গুরুত্ব দেয়া হয় কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। ইংরেজির পাশাপাশি চীনা, কোরিয়া, জাপান, হংকংয়ের ভাষায় কথা বলতে চলছে কোর্স। মাত্র ১,০০০ টাকায় ৪ থেকে ৬ মাসে বিদেশি ভাষা শিখছে শিক্ষার্থীরা। ভাষাগত স্কিল যতটুকু বেশি, তার জন্য জাপানের রাস্তা ততটুকু সহজ।
সুতরাং তার পুরোটাই জাপানের লাইফটা নির্ভর করবে তার ভাষাগত দক্ষতার উপর। লিখিত, শারীরিক, মৌখিক পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা 40 জন স্টুডেন্ট নেই, হয়তোবা 10 জন ওয়েটিং বেশি থাকে। প্রশিক্ষকরা জানায়, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত জরুরি। বিশ্ববাজারে দক্ষ শ্রমিক রপ্তানির ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি। রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ের উপরে আমরা প্রশিক্ষণ দিই, যারা তারা বিদেশে গিয়ে যাতে ভালোভাবে কাজ করে ইনকাম করতে পারে এবং দেশের রেমিটেন্সে সহযোগিতা করতে পারে। বিভিন্ন এখানে কোর্স আছে, এখানে অটোমেটিক মেকানিক্স, ড্রাইভিং আছে, ইলেকট্রিক্যাল আছে, আরএসি আছে, প্লাম্বিং আছে। এই বিভিন্ন অকুপেশনে সাধারণত আমাদের এখান থেকে সৌদি আরবেও যাওয়ার একটা মোটামুটি টাকামূল্যের সার্টিফিকেট অর্জন করার একটা ব্যবস্থা এখানে আছে। বছরে 2500 শিক্ষার্থী নিয়মিত ট্রেড কোর্সে অংশগ্রহণ করছে। গেল বছর 34,000 বিদেশগামী এখানে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেছে। কারিগরি কোর্স শেষে মধ্যপ্রাচ্যে সরাসরি সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নিয়ে উচ্চ বেতনের চাকুরিও পাচ্ছেন শিক্ষার্থীরা। বিদেশে যারা যাচ্ছে একবারেই যাদের ভিসা যারা পেয়ে গেছে এরকম বা খুব কাছাকাছি সময় বিদেশ যাবে, তাদের আমাদের 3 দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানে চালু আছে। যারা এখান থেকে ট্রেনিংয়ের পরপরই হয়তো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে গেলে খুব অল্প সময়ের ভিতরেই তারা বিদেশ চলে যাবে। 1977 সালে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বছরে গড়ে 1 লাখ জনশক্তি রপ্তানি হয়। সব মিলিয়ে জেলার প্রায় 14 লাখ প্রবাসী বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। অমর একুশে বইমেলায় তরুণ বিক্রয় কর্মীরা শুধু বই বিক্রি করাই নয়, বরং গড়ে তোলেন বই পড়ার সংস্কৃতিও। পাঠকদের পরামর্শ দেওয়া কিংবা বইয়ের প্রতি নতুনভাবে আগ্রহ সৃষ্টি করা সবই করে থাকেন তারা। তাই তো তাদের অংশগ্রহণে প্রতি বছর বইমেলা পায় ভিন্ন মাত্রা। তাসফিয়া উখরোজের প্রতিবেদনে বিস্তারিত। অমর একুশে গ্রন্থমেলা শুধু বই প্রেমীদের মিলন মেলাই নয়, কারো কর্মসংস্থান, কারো শখ, কারো বা বইয়ের সাথে বন্ধুত্বের মুহূর্তগুলো উপভোগের বিষয়। স্টলগুলোতে বই বিক্রি, পাঠকদের পরামর্শ দেওয়া আর পড়ার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই তরুণ বিক্রয় কর্মীরা। বইমেলায় কাজ করলে অনেক নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হওয়া যায়। কিছু লেখক নতুন, যাদের সাথে পরিচিত হতে ভালো লাগে, অনেক কিছু শেখার আছে এখান থেকে। বইমেলায় তরুণ বিক্রয় কর্মীদের উপস্থিতি শুধু বই বিক্রির জন্যই নয়, বরং বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতেও ভূমিকা রাখছে। এছাড়া কর্মজীবনের বন্ধুর পথকেও মসৃণ করে এই অভিজ্ঞতা। পড়াশোনার পাশাপাশি আমার সময় থাকে, আমার ক্লাস না থাকে, পরীক্ষা না থাকে, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি বইয়ের সাথে কাজ করার জন্য থাকবো আগামী বছর। প্রকাশকরা বলছেন, তরুণরা বই নিয়ে উৎসাহী এবং পাঠকের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। এছাড়া প্রযুক্তি জ্ঞানে এগিয়ে থাকায় অনলাইন প্রমোশন ও আধুনিক লেনদেন ব্যবস্থায় ভালো করছে তরুণরা। প্রকাশকদের সাথে সুর মিলিয়েছেন ক্রেতারাও। ওরা আসলে বোঝাতে পারে, যতটুকু ওদের স্টল সম্পর্কে একটা জ্ঞান ওরা খুব ভালোভাবে রাখে। এটা খুব ভালো লাগছে আমার থেকে। আমার চেয়ে 2-3 বছর বড় হইতে পারে, ছোট হইতে পারে, আমি তাদের সাথে কানেক্ট করতে পারি, আমি তাদের সাথে ইন্টেলেকচুয়ালি কানেক্ট করতে পারি। বই সম্পর্কে তাদের সাথে সেই আড্ডাটা আমার সেখানে জমে উঠতেছে। যখন অ্যাপ্লাইয়ের আমরা একটা বিজ্ঞাপন দেই, তখন দেখি ম্যাক্সিমামই তরুণরা, স্টুডেন্ট যারা তরুণী, তারাই খুব আগ্রহের সাথে অ্যাপ্লাইটা করে। তরুণদের হাত ধরে সমৃদ্ধ হচ্ছে বইয়ের জগৎ। প্রাণবন্ত বইমেলায় তরুণরা যেন প্রাণ চাঞ্চল্যের প্রতীক। অনেকেই মনে করে থাকেন এই অমর একুশে বইমেলার প্রাণ যেন শুধু পাঠকেরাই। তবে দ্বিমতের সুরে বলতেই হয়, এ মেলায় কর্মরত হাজার হাজার তরুণ বিক্রয় কর্মীরাও যেন ঠিক একই পরিমাণ প্রাণের সঞ্চার করছে এখানে। তাই তো প্রতি বছর এই সময়টির জন্য মুখিয়ে থাকেন তারা এবং মেলা শেষে তাদের অভিজ্ঞতার ঝুলিতে নিয়ে ফেরেন নতুন নতুন সব গল্প। অমর একুশে বইমেলা থেকে তাসফিয়া উখরোজ, এখন, ঢাকা। ফেব্রুয়ারি মাসে কদর বাড়ে বায়ান্নর ভাষা শহীদ আব্দুস সালামের নিজ গ্রাম সালামনগর ও স্মৃতি জাদুঘরের। এ সময় নানামুখী আয়োজন ও কর্মতৎপরতা দেখা গেলেও সারা বছর নিস্তব্ধ থাকে জাদুঘরটি। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে সালামের গ্রাম ও স্মৃতি জাদুঘর। বিগত জুলাই-আগস্টের ভয়াবহ বন্যায় জাদুঘরটি ডুবে বই ও তাক সহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যা এখনও মেরামত করা হয়নি। সুলাইমান ডালিমের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে।
52 ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতি রক্ষার্থে 2008 সালে তার নিজ গ্রাম ফেনীর দাগনভূঞার সালামনগরে প্রতিষ্ঠিত হয় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, যা ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। প্রতিষ্ঠার পর থেকে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখতে নানান প্রান্ত থেকে ছুটে আসতেন অনেকেই। কিন্তু বর্তমানে নানা অব্যবস্থাপনায় গ্রন্থাগারটির আজ ভঙ্গুর দশা, নেই আগের মতো পাঠক ও দর্শনার্থী। ফেনী জেলা পরিষদ থেকে মাস্টার রোল বেতনের একজন লাইব্রেরিয়ান ও কেয়ারটেকার দায়িত্ব পালন করলেও পাঠক ও দর্শনার্থী না থাকায় হতাশ তারাও। গেল বছরের আগস্টের বন্যার সময় ডুবে যায় এই জাদুঘরের বই ও তাক। পরে রোদে শুকিয়ে বইগুলোকে কিছুটা পাঠযোগ্য করা গেলেও তাক নষ্ট হয়, টেবিলের ওপর স্থান পেয়েছে সেসব বই, যাতে অগোছালো অবস্থায় বেহাল দশায় পাঠাগার। সারা বছরই কোনো খোঁজখবর থাকে না, কিন্তু ফেব্রুয়ারি মাস এলেই এটার কদর বেড়ে যায়। সবার প্রশাসন থেকে শুরু করে সবার দর্শনার্থীদের ভিড় হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে পাঠকরা আসে, নতুন বই না পেয়ে ওরা ফিরে যায়। বইগুলো পড়ার জন্য এমন কোনো লোক নেই যে বইগুলো পড়বে, পড়ার জন্য আসে। জাদুঘর খোলা থাকে না ঠিক মতো। বইগুলো এখন আমি টেবিলের উপর রাখছি, তো গুণগত মানও এগুলো নষ্ট হয়ে গেছে। 2018 সালে যে বইগুলো সরকার আমাদেরকে দিয়েছে, আর নতুন কোনো বই আমার এই জাদুঘরে আসে নাই। স্থানীয়রা জানায় জাদুঘরটিতে লাইট না থাকায় সন্ধ্যার পর দর্শনার্থীরা আসতে পারেন না। এছাড়া যাতায়াতের রাস্তার ভঙ্গুর দশায় অনীহা প্রকাশ করেন পাঠক ও দর্শনার্থীরা। আসার পথে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটা ডিভাইড ইউটার্নের দরকার, যে স্পেসটা দরকার সেটা দেয় নাই। অব্যবস্থাপনার এসব বিষয় স্বীকার করে স্থানীয় প্রশাসন বলছে পাঠাগারের উন্নয়ন ও সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যায় আমাদের যে পাঠাগারের আসবাবপত্র তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে সাথে যে নতুন করে ওখানে কিছু জায়গায় আমার সংস্কার প্রয়োজন। জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা একটা বরাদ্দের জন্য চিঠি দিয়েছি। আশা করছি একটা বরাদ্দ পেলে আমরা সেখানে ফার্নিচার, বই এবং কিছু সংস্কার যে প্রয়োজন আছে সেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ভাষা আন্দোলনের শহীদ সালামের স্মৃতি রক্ষায় জাদুঘরটি রক্ষণাবেক্ষণ ও গণমুখী করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। এখন ফেনী। গাইবান্ধার চরাঞ্চলে চলছে মরিচ ও ভুট্টা উত্তোলন। প্রতিদিনই শত শত টন মরিচ উত্তোলন হলেও মরিচ চাষিরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। একই অবস্থা ভুট্টারও। দাম না পাওয়ার পেছনে ফসল সংরক্ষণ ও বিপণনের ব্যবস্থা না থাকাকে দুষছেন চাষিরা। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে মরিচ, ভুট্টা, গম আর বাদামের আবাদ। সকাল হলেই যমুনা পার হয়ে উৎপাদিত পণ্য নিয়ে হাট বাজারে ছোটেন চাষিরা। নদীতে পানি না থাকায় পণ্য পরিবহনের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। গাইবান্ধায় ছোট বড় চরের সংখ্যা প্রায় 180টি। চাষিরা জানান, বাজার ভেদে লাল শুকনো মরিচ বিক্রি হয় 200 টাকা কেজি দরে, আর কাঁচা মরিচের কেজি মাত্র 18 টাকা। এ দামে মরিচ বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। এ অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাড়তি টোল ইস্যু। কষ্ট করে সেই চর দিয়ে নিয়ে আসছি, ঘোড়ার গাড়ি দিয়ে, নৌকা দিয়ে নিয়ে এসে এখানে বিভিন্ন খরচ দিয়ে আমাদের যে প্রোডাকশনের যে খরচটা হয়েছে উৎপাদন, সেই খরচ উঠতেছে না। খরচ না হলে 30-40 হাজার টাকা, নিরান সার পানি দিয়া মরিচ তুলতে লাই 150 টাকা মন। তোলা খরচ, নাও ভাড়া, গাড়ি খরচ, ঘোড়া গাড়ি খরচ। কৃষকদের কাছ থেকে সরাসরি মালিক অথবা বড় বড় কোম্পানিগুলো যদি ক্রয় করতো তাহলে কৃষকেরা একটু ন্যায্য দাম পাইতো আর কি। এমনিতেই উৎপাদিত পণ্যে মুনাফা কম পাচ্ছেন চাষিরা, তার উপরও আবার দিতে হচ্ছে বাড়তি খাজনা। আদায়কারীদের মুখেও উঠে আসে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি। ইজারাদারদের 42 কেজিতে তারা 40 কেজি ধরে, তাদেরতে আবার এক মনে 30 টাকা দিতে হয়। এই সব মিলে আমাদের আসলে থাকে না। 42 কেজিটা হলে কাঁচামাল ওখানে ঘাটতি হওয়ার কারণে, আর সব জায়গাতেই 42 কেজি মন নেওয়া হচ্ছে, এখানে 2 কেজি সব জায়গাতেই দেওয়া হচ্ছে। ফসলের ন্যায্য দাম নিশ্চিতে স্থানান্তরযোগ্য শস্য সংরক্ষণাগারের উপর গুরুত্ব আরোপ করেন কৃষি অর্থনীতিবিদরা। একই সাথে বাজার ব্যবস্থা উন্নতি করার উপর জোর দেন তারা। চরে আমরা যদি ছোট্ট পরিসরে সংরক্ষণাগার করতে পারি, যেটা স্থানান্তরযোগ্য এবং যেটা সোলার দিয়েই করা সম্ভব, কোল্ড স্টোরেজ, যেটা আমি পল্লী উন্নয়ন একাডেমিতে একটি করেছি, এই সংরক্ষণাগারে যদি 1 মাস পর্যন্ত সবজি সংরক্ষণ করতে পারি তাহলে হয়তো কৃষকরা কিছুটা হলেও ন্যায্য মূল্য পাবে। চরাঞ্চলের পলিপড়া এসব জমিগুলোতে যেন সোনা ফলে।
যেমন এই মরিচের জমিতে থোকায় থোকায় মরিচ ধরেছে। এছাড়া গম, ভুট্টা, বাদাম সবগুলোই যেন কৃষকের গোলা ভরে, তারপরেও নিশ্চিত হয় না এসব ফসলের দাম। তাদের দাবি এসব ফসলের দাম নিশ্চিতকরণের। গাইবান্ধার ফুলছড়ির গজারিয়া চর থেকে মাজিদুর রহমান, এখন। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি 6 টাকা বেড়েছে আলুর দাম, আর কেজিতে 10 টাকা বেড়ে 38 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। তবে অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজির দাম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে মানিকগঞ্জের ভাটবাউড় সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর আলুর দাম বৃদ্ধির কারণে কি বলছেন ব্যবসায়ীরা? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাউড় সবজির আড়তে। আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে সপ্তাহের ব্যবধানে শুধুমাত্র আলু এবং কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। তো আগের সপ্তাহে আমরা 10 থেকে 12 টাকা আলুতে বিক্রি হতে দেখলেও কিন্তু আজ দেখছি যে 16-17 টাকা কেজিতে কিন্তু আলু বিক্রি হচ্ছে। আর অপরদিকে কিন্তু মরিচের দামও কিছুটা বেড়ে কিন্তু আজ 35 টাকা কেজিতে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তো তাদের সাথে কথা বলেছি, তারা মূলত জানিয়েছে যে সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু আলুর দামটা কিছুটা বেড়েছে। অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু সেই এক সপ্তাহ আগেও যে দামে বিক্রি হচ্ছে আজও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। আমি যদি আজকের বাজার দর সম্পর্কে বলতে চাই যে ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, বাঁধাকপি 8 থেকে 10 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 8 টাকা 60 টাকা কেজি, এবং সিম যেটা রয়েছে সেটা হচ্ছে 10 থেকে 12 টাকা কেজিতে সিম বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 8 টাকা, মিষ্টি কুমড়া 12 থেকে 14 টাকা, গাজর 16 টাকা, ধনিয়া পাতা 40 টাকা, এবং লেবুর দাম কিছুটা বেড়ে কিন্তু আজ কেজি বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে লেবু বিক্রি হচ্ছে। এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, মূলত তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত বাজারে সরবরাহ ভালো থাকার কারণে কিন্তু দাম ওঠা কিংবা নামা করেনি। আর আরেকটি বিষয় বলতে চাই যে শীতকালীন সবজি তো প্রায় শেষের দিকে, হয়তো বা 2 সপ্তাহ পর থেকে হয়তো রমজানের আগে থেকে কিছুটা বাড়তে পারে বলে এখানকার যারা কৃষক এবং যারা পাইকারি ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছে। মূলত যেমন ফুলকপি, বাঁধাকপি, সিম এগুলোর মৌসুম প্রায় শেষের দিকে, হয়তো বা আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই একেবারে বাজার থেকে এই সবজিগুলো উঠে যাবে। অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো হয়তো বা তখন সরবরাহ কম থাকলে হয়তো বাজারে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যারা খুচরা বিক্রেতা রয়েছে, খুচরা বিক্রেতারাও কিন্তু এখান থেকে নিয়ে তারা কিনে নিয়ে তারা হচ্ছে বিভিন্ন বাজারে বিক্রি করে। তো গালিব, এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ সংবাদ। ভিসার মেয়াদ শেষ এমন বিদেশিদের ধরতে আবারও কঠোর অবস্থানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় প্রতিদিনই চলছে তল্লাশি অভিযান। অন্যান্য দেশের পাশাপাশি আটক হচ্ছেন অনেক বাংলাদেশিও। এতে নানা কারণে অবৈধ হওয়া প্রবাসীদের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বৈধতার সুযোগ পেতে ঢাকা, কুয়ালালামপুরের কূটনীতিক তৎপরতার আহ্বান তাদের। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদনে বিস্তারিত। মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। তবে ওই সময়ের মধ্যে যারা অনলাইনে নাম নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, এমন অভিবাসীদের প্রত্যাবাসনে সম্প্রতি 21 মার্চ পর্যন্ত সুযোগ দেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এই সুযোগ দিলেও সার্বিকভাবে অবৈধ অভিবাসী আটকে তল্লাশি অভিযান জোরদার করেছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগের নেতৃত্বে প্রায় প্রতিদিনই চলছে যৌথ বাহিনীর অভিযান। অভিবাসী অধ্যুষিত বিভিন্ন হটস্পটে চালানো হচ্ছে জটিকা তল্লাশি। ধরে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের। এ তালিকায় আছেন অনেক বাংলাদেশিও। আমাদের কাগজপাতি থাকা অবস্থায়ও আমাদের কাজ কাম নাই। এখন তো আমাদের নিজের ইচ্ছামতভাবে অবৈধ হয়ে যেতে হবে। কিসের জন্য? আজ 9 মাস বসে আছি, আমাদের কাছে এখন টাকা নাই। আমরা বাড়ির থেকে টাকা নিয়ে এসে কয়দিন চলবো? যারা অবৈধ আছে তারা কাজে কামে যেতে তাদের কষ্ট হচ্ছে, বাজারে যেতে পারছে না, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, রুমে থাকতে ভয় পাচ্ছে। এদিকে অবৈধ বিদেশিদের তথ্য দিতে স্থানীয়দের আহ্বান জানাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষের এমন কঠোর পদক্ষেপের ফলে অবৈধরা চাকরি থেকেও বরখাস্ত হচ্ছেন। এমনকি গেল বছর বন্ধ হওয়া কলিং ভিসায় আসার পরও কাজ না পেয়ে দেশে ফিরতে হয়েছে অনেককেই। কেউ কেউ কাজের সুযোগের আশায়
ঝুঁকি নিয়ে রয়ে গেছেন অবৈধ হয়েই। এ অবস্থায় নতুন করে বৈধতার সুযোগের আশায় মালয়েশিয়ার সঙ্গে ঢাকার কূটনৈতিক তৎপরতা শুরুর অনুরোধ প্রবাসীদের। আমি 1 বছর 1 মাস আসছি মালয়েশিয়াতে, এ পর্যন্ত কোনো কাজ পাই নাই। কাজ নাই তো আমি দেশ থেকে টাকা এনে ভিসা লাগাইছি, এরকম অনেকেই আছে। আমাদের সরকার যদি এই দেশের সরকারের সাথে কোনো যোগাযোগ করতো বা যে কোনো একটা সিদ্ধান্ত নিত তো আমার জন্য ভালো হতো। কেবল অবৈধরাই নয়, ভিসা শর্ত লঙ্ঘনকারীদেরও আনা হচ্ছে আইনের আওতায়। অপরাধ ভেদে সাজার মুখোমুখি করা হচ্ছে কর্মী ও নিয়োগকর্তাকেও। বিভিন্ন সময় আটক হয়ে কারাভোগের পর সম্প্রতি 23 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশে ফেরত যাওয়ার এমন ঝুঁকি থেকে মুক্তি পেতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান প্রবাসীদের। এতে রেমিটেন্স প্রবাহে গতি কমার ঝুঁকি কমবে বলেও মত তাদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ইউরোপকে বাদ দিয়েই রাশিয়ার সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনায় বসার ঘোষণা দিয়ে আরেক দফা মিত্রদের চমকে দিল যুক্তরাষ্ট্র। ইউরোপের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়ায় ট্রাম্প পুতিনের এমন শান্তি চুক্তির শঙ্কায় ফ্রান্সে জরুরি বৈঠক করবেন অঞ্চলটির নেতারা। যুক্তরাষ্ট্রের মিশ্র বার্তার ফলে বিশ্ব রাজনীতিতে অপ্রত্যাশিত পরিবর্তন দেখছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। একদিন আগেই ইউরোপের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন ইস্যু এড়িয়ে উল্টো ইউরোপীয় নেতাদের তুলোধুনো করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। চীন রাশিয়ার সাথে তুলনা দিয়ে ইউরোপের প্রতি যুক্তরাষ্ট্রের আকস্মিক এ আক্রমণ হতবাক করে মিত্রদের, কিন্তু চমকের যে আরও বাকি ছিল সেটাই দেখিয়ে দিল ট্রাম্প প্রশাসন। ইউরোপকে বাদ দিয়েই ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলগ শনিবার এ ঘোষণা দেওয়ার পরই ইউরোপীয় রাষ্ট্রনেতারা জরুরি বৈঠকের ডাক দিলেন। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে গিয়ে পুতিন প্রশাসনের সাথে ওয়াশিংটন ইউরোপের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে বসে কিনা সেই শঙ্কায় বৈঠক বসছে ফ্রান্সে। পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের মিশ্র বার্তা দেয়াকে দায়ী করছেন বিশ্লেষকরা। The United States, which on the one hand is about pulling back from Europe and saying your security is your problem, and at the same time saying that the United States is an extremely important power and Donald Trump has made it his personal agenda to lead these negotiations. And the message they are sending is that the United States is now the key player in the middle between the two conflicting parties and wants to bring this peace to an end without really wanting to be involved in the stabilization of the situation. কয়েকশো বছরের মিত্রতাকে ট্রাম্প প্রশাসনের বুড়ো আঙুল দেখানো গোটা ইউরোপে সৃষ্টি করেছে হতাশা, অবিশ্বাস আর আতঙ্কের এক মিশ্র অনুভূতি। আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়নের নেতাদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের কয়েক দশকের সামরিক সুরক্ষা হারাবে অঞ্চলটি। একই সঙ্গে শঙ্কা রয়েছে ইউক্রেন সহ পুরো ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন শান্তি চুক্তিতে সম্মত হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এ পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে অপ্রত্যাশিত পরিবর্তনের আভাস বলে মত বিশ্লেষকদের। The Munich Security Conference clearly showed that we are witnessing tectonic shifts of the order structures and also of the positioning of major powers. The United States really is the big question mark at the moment. ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রায় 3 বছর পর যুদ্ধবন্ধের হাতছানি দেখছিল বিশ্ব, কিন্তু কিছুদিনের মধ্যেই সৌদি আরবের সম্ভাব্য রুশ মার্কিন শান্তি আলোচনাতে খোদ ইউক্রেনি আমন্ত্রণ না পাওয়ায় ফিকে হয়ে গেছে অস্ত্রবিরতির সম্ভাবনা। একই সাথে পশ্চিমা আধিপত্য বিরোধীদের প্রতি ট্রাম্প প্রশাসনের আকস্মিক ঝুঁকে যাওয়া আভাস দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপের বহুদিনের মিত্রতার হাওয়া বদলের। নুজহাত কামাল, এখন বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পন্ন করার অঙ্গীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গত 16 মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েল শক্তিশালী আঘাত হানতে পেরেছে বলে দাবি নেতানিয়াহুর। এছাড়া হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুতেই ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি, এমন সব কিছুর পেছনে ইরানের হাত আছে বলেও মন্তব্য করেন তিনি। গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ জানিয়ে হামাসকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেন রুবিও। এদিকে ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজায় 3 পুলিশ সদস্য নিহত হওয়ায় দেশটির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস। এখন সকালে শিরোনামগুলো আরও একবার।
আত্মপ্রকাশ করেই গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল। সব মতাদর্শীকে বিভাজনের ইতি টানার আশা। যদি গণপরিষদ নির্বাচন হয় তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে এই রাজনৈতিক দল আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। দুর্নীতি সব শেষ করছে, বের না হলে গতি নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা। জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো 1st, 2nd, 3rd, 4th করবো। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা একটা ফলাফল প্রকাশ করতে চাই। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের কাজ প্রায় শেষ। বর্জ্য ফেলা বন্ধ না হলে নাব্যতা রক্ষা কঠিন বলছে বন্দর কর্তৃপক্ষ। এবং ভিসার মেয়াদ শেষ হওয়া অভিবাসীদের ধরতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। বৈধতার সুযোগ পেতে কূটনৈতিক তৎপরতার আহ্বান প্রবাসীদের। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।